রঘুরায় শুধু ভারতের না, রঘুরায় আমাদেরও আসলে সবচেয়ে বুদ্ধিমান যারা তারাই কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারে। তারা কবি ছিলেন, শামসুর রহমানের খুবই ঘনিষ্ঠ জন ছিলেন যারা, তারাই কিন্তু এই বিভাজন তৈরি করেছিলেন ইচ্ছা করে, এবং এই রাজনীতিটা তারা না করলেই পারতেন। প্রত্যেকটা মানুষের চেহারার ভূগোল আলাদা, সেইটা যেটা আমরা দেখি চাক্ষুষ। আরেকটা মানুষের কিন্তু ভূগোল আছে, সেটা তার মনের ভিতরে। মাদার তেরেসা আমার দিকে তাকিয়ে বলল যে তুমি যে আমাকে আটকালে, তুমি কি তার জন্য ক্ষমা প্রার্থী না? আমি স্টিফেন হকিংয়ের কাছে গিয়ে বললাম যে এক্সকিউজ মি, মে আই টেক এ ফটোগ্রাফ উইথ ইউ, উইথ ডক্টর ইউনুস? সে বলল ইয়েস, আমি হলো এই বাংলাদেশে প্রথম আমার জাতির মুখচ্ছবির ইতিহাসে সবচেয়ে বড় কলাকার। আগামী 100-150 বছরের মধ্যে সেই রকম কোনো আশা দেখি না। এবং সবাই ওই যে অস্থির একটা প্রজন্ম, যারা স্থির থাকতে পারে না, বেশি দিন কোনো একটা কাজে ব্যাপৃত থাকতে পারে না। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লাইট টকের আরও একটি নতুন পর্বে। আজকে আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন অতিথি হিসেবে, তার পরিচয় দেওয়ার মতো আসলে নতুন করে কিছু নেই। তিনি ক্যামেরার কবি নাসির আলী মামুন। নাসির আলী মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তোমাকেও ধন্যবাদ এবং দর্শকদেরও অভিনন্দন জানাই আজকে এই আমার অডিয়েন্স যারা। আপনি এসেছেন নাসির আলী মামুন, আমরা খুবই খুশি, কিন্তু আসলে শুরুটা আমরা আসলে খুশি দিয়ে করতে পারলাম না। কারণ আপনি জানেন যে আজকে ভোরে আমাদের এই উপমহাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক, ফটোগ্রাফার রঘু রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার সঙ্গে তো তার অনেকবার দেখা হয়েছে, তার সম্পর্কে দেখা হয়েছে তার সঙ্গে, এবং তার আজকে আসলে শুরুটা একটু আগে তোমার কাছে শুনলাম। তা আমার মনে হয় যে তাকে দিয়ে শুরু করি। রঘু রায়কে অভিনন্দন এবং তার অন্তিম যাত্রায় গভীর শোক প্রকাশ করি। উনি বাংলাদেশের ফটোগ্রাফারদের বন্ধু ছিলেন, আমার সাথেও তার যোগাযোগ হয়েছিল। আর একটা ছোট্ট তথ্য দেই, 2024 সালের নভেম্বর-ডিসেম্বরের দিকে রঘু রায় এবং আমার যৌথ প্রদর্শনী করার কথা ছিল আমার বন্ধু কলকাতার জ্যোতির্ময়ের আয়োজনে। তার একটি প্রতিষ্ঠান আছে, আর্ট অল ইন্ডিয়া। তো শেষ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে তো ভিসার সমস্যা, সেই প্রদর্শনী আর করা সম্ভব হয় নাই। তো আজকে রঘু রায়ের কথা বারে বারে মনে পড়ছে। এবং একই সঙ্গে আরেকটি আনন্দের সংবাদ, আমরা যে আজকে বসেছি ফটোগ্রাফি নিয়ে আলোচনা বা আড্ডা বা কথোপকথনে, এই 2026 সাল কিন্তু বিশ্ব ফটোগ্রাফির 200 বছর। রাইট, 1826 থেকে এই 2026, কাজেই সারা বিশ্বব্যাপী সেলিব্রেশন হচ্ছে, নানা অনুষ্ঠান হচ্ছে। এবং কয়েকদিন আগে ধানমন্ডির আলিগঞ্জ ফ্রাসেসে কবি শামসুর রহমান এবং আল মাহমুদকে নিয়ে আমার যে প্রদর্শনী করেছিলাম, সেই প্রদর্শনী ডেডিকেট করেছি, উৎসর্গ করেছি ফটোগ্রাফির 200 বছরকে। রাইট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার জীবনেও গুরুত্বপূর্ণ, এই কারণে যে এই 200 বছরের মধ্যে নাসির আলী মামুন কিন্তু 56 বছর সরব এবং সক্রিয়। আপনাকে অভিনন্দন নাসির আলী মামুন। তো আমরা রঘু রায়ের কথা বলছিলাম, মানে আমরা যদি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে এই উপমহাদেশে তার ফটোগ্রাফিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? রঘু রায়ের ছবি শুধু এই উপমহাদেশ না, এই উপমহাদেশকে ছাপিয়ে তিনি কিন্তু পশ্চিমা বিশ্ব তার জায়গা দখল করে নিয়েছেন। এবং রঘু রায় তার যে কাজ কলকাতা নিয়ে, তাজমহল নিয়ে, বিশেষ করে মাদার তেরেসার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফটোগ্রাফির বই, সেটা ধরলে বোঝা যায়। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে যে প্রদর্শনী তিনি করে গেলেন বেঙ্গল গ্যালারিতে 2016 সালে, এগুলি তো এক একটা ল্যান্ডমার্ক এবং ফটোগ্রাফির ইতিহাসের সঙ্গে এগুলো যুক্ত হয়েছে। রঘু রায় প্রদর্শনী, তার ছবি ভারত ছাপিয়ে বহু আগেই বিশ্বের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে। তিনি সম্মানিত হয়েছেন এবং আমাদের কাছে তিনি একজন আইকন হিসাবে পরিচিত। আপনার সাথে তো অনেকবার দেখা হয়েছে, কি কথা হতো আপনার সঙ্গে তার? তিনি ঢাকায় তার মুগ্ধতার কথা তিনি জানাতেন, যে নানা শ্রেণীর, নানা বয়সের, শুধু ফটোগ্রাফার না, লোকজন তার সাথে দেখা করতে আসে। কারণ তিনি সারা জীবন মানুষের সাথে মিশেছেন, প্রেস ফটোগ্রাফি করেছেন, ফটো এডিটর ছিলেন দীর্ঘদিন, পত্রিকার সাথে তার কাজ ছিল। কাজেই তিনি মানুষের সাথে মিশছেন। তার কিন্তু একটা অডিয়েন্স আছে এই 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 দুই বাংলাতেই, পশ্চিমবাংলা, এই বাংলা, এবং ভারতের তো বড় বড় সমস্ত শহরে রঘু রায় একটা বিরাট ব্যাপার। এবং ভারত সরকারের অনারারি খেতাব তিনি পেয়েছেন কয়েকটি। কাজী রঘু রায়, আমি মনে করি যে আমাদের যেমন রঘু রায় শুধু ভারতের না, রঘু রায় আমাদেরও আসলে। রাইট।
আমরা তার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করি। এবার একটু ফিরি নাসির আলী মামুনে। আপনি 1971 সালের দিকে, যদি ভুল না করে থাকি, আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করলেন। যে সময় বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির কথা ভাবা বা ওটা নিয়ে জীবনযাপন করা, এটা প্রায় অসম্ভব কাজ। আমি যে ফটোগ্রাফির ইতিহাসও যদি আমি দেখি বাংলাদেশের, তো এই দুঃসাহসিক কাজটি আপনি কেন করতে গেলেন? ফটোগ্রাফি শুরু হয়েছিল 1826, আবার কেউ কেউ বলেন ইতিহাসবিদ 27 সালে। কিন্তু তার পরে পরে তখন নানা ধরনের ফটোগ্রাফি হয়েছে, রাস্তার ছবি, মানুষের ছবি, বাগানের ছবি, ব্রিজের ছবি, নানান কিছু, কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি কিন্তু হয় নাই। তারপরে 30-এর দশকে, 35-এর দশকে দেখলাম যে 1800 কিছু কিছু মানুষের ছবি চলে আসছে, কিন্তু ওই ছবির মধ্যে দেখা যায় যে ওই মানুষটার তার যে ব্যক্তি জীবন, তার ব্যক্তি চরিত্র এবং তার যে চেহারার যে একটা মুখচ্ছবির যে ইতিহাসটা ওই ছবির মধ্যে অনুপস্থিত। অনেক বিখ্যাত লোকের ছবিও আমরা তখন দেখি 1835, 40, 45। সেই সময় কিন্তু ভারতবর্ষে আসলেন জুলিয়া মার্গারেট ক্যামেরা এবং তার ভাস্তি তাকে একটা ক্যামেরা কিনে দিয়েছিলেন। সেই ক্যামেরা দিয়ে তিনি তার ভাস্তির পোর্ট্রেট করলেন, অনেক, মানে ভাইয়ের মেয়ের, এবং আরও অনেক পোর্ট্রেট করলেন। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ছিলেন তার স্বামীর সঙ্গে। এই জুলিয়া মার্গারেট ক্যামেরনকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম পোর্ট্রেট ফটোগ্রাফার। ওই যে আগের মানুষদের ছবি তোলা হয়েছিল, সেই ছবিকে ধরে না এই কারণে যে ওর মধ্যে ওই মানুষটার আসলে চেহারার ইতিহাসটা নাই, তার মুখচ্ছবির চিহ্নগুলোই নাই, তার ব্যক্তি চরিত্র অনুপস্থিত, সব একই রকম ছবি, স্টুডিওর ছবির মতো অনেকটা। সেটা নানা কারণে, লেন্সের সীমাবদ্ধতা, ক্যামেরার সীমাবদ্ধতা, এইসব কারণে। কিন্তু বাংলাদেশে তো বহু আগেই পোর্ট্রেট ফটোগ্রাফি করা চালু হওয়া উচিত ছিল, কিন্তু ওই সময় বেশিরভাগ ফটোগ্রাফারই বাংলাদেশের ল্যান্ডস্কেপ বেস ফটোগ্রাফি করতো। যারা আমার মতো সৃষ্টিশীল ফটোগ্রাফার ছিলেন তারা কিন্তু তা করেননি, তারা ল্যান্ডস্কেপের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, অন্য ফ্রন্টিয়ার উদ্বোধন করেননি। আর যারা ফটো জার্নালিস্ট, তারা পত্রপত্রিকার জন্য ছবি তুলতেন, তাদের একটা আলাদা কেমিস্ট্রি। আর স্টুডিওর ফটোগ্রাফাররা, ওইটা আমরা সবাই জানি যে চারকোনা ছবি, স্টুডিওর ভিতরে একই রকম লাইট, সেই ছবিতে ব্যক্তি চরিত্র আসে না। আর রিটাচ ফিনিশিং করে ওই ছবিগুলি তারা অন্যরকম করে দেয়, একটা কৃত্রিম ছবি। ওই মূল চেহারার সাথে স্টুডিওর ছবি, আসল চেহারার মানুষের ছবি আসলে মিলে না। তা আমি আমার শৈশবকালে, যখন আমার 10-12 বছর বয়স, তখন থেকে যে আমাদের বাসায় কাগজ কাটতাম, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, এবং ভাবতাম যে এইসব ছবি কারা তুলেছে, কিভাবে তুলেছে, আমি কেন পারবো না। আমি আলাদা হইতে চাইলাম, এবং আলাদা হওয়ার চিন্তা করতে করতে আমি কিন্তু একসময় বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত মানুষদের ভক্ত হয়ে গেলাম। তাদের প্রতি এক ধরনের আনকন্ডিশনাল শ্রদ্ধা এবং ভালোবাসা আমার জন্ম নিল। কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধের ওই সময়টায়, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে মার্চ মাসে, আমি গ্রিন রোডের স্টাফ কোয়ার্টারে, আমার বাসার কাছে স্টুডিও নেহার ছিল, ওদের 120 বক্স ক্যামেরাটা আমি ধার নিলাম। তার আগেই ওরা মাঝে মাঝে আমাকে দিত, 2 মাস 3 মাস পরে একবার দিত, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আবার ফেরত দিয়ে দিতাম। আমি আকফা ফিল্ম একটা কিনলাম 8 আনা দিয়ে, 120 আকফা ফিল্ম, জার্মানির, লাল রঙের প্যাকেট, ভিতরে একটা সিলভার কালারের চকমকি, এবং 12টা এক্সপোজার হতো, রোল ফিল্ম। তো স্টুডিওর ক্যামেরাটা নিয়ে আমি 3রা মার্চ 1971 ছবি তুলতে গেলাম, ইত্তেফাকের একটা বিজ্ঞাপন দেখে যে ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসবেন এবং অন্যান্য জাতীয় নেতারা। সেইখানে গিয়ে দেখলাম যে প্রেস ফটোগ্রাফাররা ছবি তুলে ঠিক মাইক্রোফোনের সামনে গিয়ে পিছন দিকে ব্যানার, দেখলাম যে তারা কিন্তু ওই ব্যানারটা খুব তাদের দরকার। আমি দেখলাম যে আমার তো দরকার নাই, আমি প্রেস ফটোগ্রাফার না। আমি ডানে গেলাম, বায়ে গেলাম, নানা দিকে গিয়ে আমি ছবি তুললাম কয়েক অ্যাঙ্গেলে। এবং ওই ছবিতে দেখা গেল যে স্টেডিয়ামের ব্যালকনি, ঢাকা স্টেডিয়ামের পল্টন ময়দান থেকে বঙ্গবন্ধুর ছবি তো আসলোই, অন্যান্য সমস্ত জাতীয় নেতারা, 4 নেতা, জাতীয় নেতা, জেনারেল ওসমানী, তোফায়েল আহমেদ, এবং অন্যান্য ছাত্র নেতা যারা মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, প্রায় সবাই ওই ছবির মধ্যে উপস্থিত, এবং ছবিগুলি আসলো। তার 4 দিন পরে 7ই মার্চ আমি ছবি তুললাম, আমাকে একটা ছবি তোলার পরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হলো। তারপরে আমি ভাবলাম যে আমি ইভেন্টের ছবি তুলব না। ওর মধ্যে কিন্তু আমি আমার বাসায় আমার ভাই বোনদের ছবিও তুললাম, পোর্ট্রেট করলাম, এবং ওটার মধ্যে লাইট শেড ছিল। তারপরে মুক্তিযুদ্ধের পরে আমি ভাবলাম এখনই আমার সময় সুনির্দিষ্ট কোনো কাজে আমার মনোনিবেশ করা। সেইটা কি,
বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফি বলতে ফটোগ্রাফাররাও তখন খুব একটা ওয়াকিবহাল ছিল না, এবং তারা মানুষের ছবি তুলেছেন এখন অনেক, কিন্তু সেই মানুষটার ছবির মধ্যে কিন্তু তার ব্যক্তি চরিত্র অনুপস্থিত, অর্থাৎ যার ছবি তুলেছেন আসলে সেই মানুষটা এখানে পাওয়া যায় না, তার মধ্যে অনেক কিছু। তা আমি দেখলাম যে আমি সুনির্দিষ্টভাবে আলো ছায়ার মাধ্যমে স্টুডিও এবং প্রেস ফটোগ্রাফির বাইরে একটা আলাদা ফ্রন্টিয়ার ওপেন করব, সেইটা পোর্ট্রেট ফটোগ্রাফি, যেই ছবির মধ্যে ওই ব্যক্তির ব্যক্তি চরিত্র, তার চেহারার চিহ্নগুলো, তার মুখচ্ছবির ইতিহাসগুলো, ভূগোলগুলো যাতে উপস্থিত থাকে, মানে তার আর্কিটেকচার, স্থাপত্য যাতে আমার ছবির মধ্যে চলে আসে, যে এটা ওই মানুষই, আর কেউ না। এইভাবে আমি লেখক, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ এদের পোর্ট্রেট করা শুরু করলাম। এটা একটা নতুন জগৎ, একটা নতুন আনন্দ, এবং ধীরে ধীরে আমার অনেক বন্ধুবান্ধব ছিল কৈশোরকালে, তাদের কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা তেপান্তরে আমি চলে গেলাম, এবং একরকম নিঃসঙ্গ একাকী একটা জীবন আমি বেছে নিয়েছিলাম, যেটা আজও 56 বছর যাবৎ অব্যাহত আছে। আপনাকে নিয়ে একটা লেখা একবার লেখার সুযোগ হয়েছিল আমার, সেটা হলো গিয়ে নাসির আলী মামুন পাঠ। সেই লেখায় আপনার মনে আছে কিনা, আমি লিখেছিলাম যে বাংলাদেশের প্রথম প্রভাবশালী আলোকচিত্রী আপনি। আপনার সামনেই বলছি, যেহেতু আমি লিখেছি এটা। হ্যাঁ, প্রভাবশালী আলোকচিত্র এই কারণে যে দেখেন, আমরা যখন ফটোগ্রাফি শুরু করি আমাদের বেলায়, তখন আমাদেরকে বলা হতো ছবি দেখলে যে নাসির আলী মামুন হইতে চাও, এই তো নাসির আলী মামুন টাইপের হয়েছে ছবিটা। এই যে একটা কালচারে ঢুকে যাওয়া একজনের স্টাইল, এইটা প্রভাবশালী না হওয়ার তো কোনো কারণ নাই। তো এইটা তো আপনি করছিলেনই। আমি অবাক হই যে আপনি তখন খাবেন কি, পরবেন কি, কী নিয়ে বাঁচবেন, আপনি জীবনযাপনও তো করতে হবে, সেটা কি ভাবলেন আপনি তখন? আমি আসলে এই ভাবনা কোনোদিনই ভাবিনি বলে আমি কোথাও কোনোদিন চাকরিতে স্থির হইনি, চাকরি আমি করিনি আসলে। অনেকে বলবেন যে প্রথম আলো আমি চাকরি করি নাই, আমি কাজ করেছি, কারণ আমি নির্দিষ্ট সময় যেতাম না, নির্দিষ্ট সময় আসতামও না। এটা সম্পাদক মতিউর রহমান, তিনি আমাকে পছন্দ করতেন, তিনি আমার এই সব সহ্য করেছিলেন, যার জন্য আমি প্রথম আলোতে অনেক দিন যুক্ত ছিলাম। এখনও কিন্তু পরোক্ষভাবে আমি প্রথম আলোর সঙ্গে যুক্ত আছি আনন্দের সাথে। তারা আমাকে সম্মান দেয়। আর যেটা বললা তুমি যে প্রভাব, এই প্রভাব কিন্তু সমকালে হয়। সমকালে যদি কোনো সিনিয়র ফটোগ্রাফার কাজ করে এবং সে একটার পর একটা কাজ করতে থাকে এবং রিটায়ার না করে, সেটা যদি দীর্ঘকাল হয়ে যায়, 40, 50, 55 বছর, যেটা আমার বললাম যে 56 বছর, কাজেই তরুণদের উপরে, আগামী প্রজন্ম এবং তাদের উপরে এক ধরনের কিন্তু আসর করে প্রভাব। কিন্তু আমি একই সঙ্গে বলবো যে যারা অত্যন্ত মেধাবী তরুণ, তারা কিন্তু কারো ছায়া মারাবে না, কারো ছায়ার নিচে তারা কিন্তু আশ্রয় নেবে না, ছাতির নিচে থাকবে না। কাজী নাসির আলী মামুনের যারা প্রভাবিত হয়, তাদের প্রতি আমার কোনো অ্যাডভাইস নাই, পরামর্শ নাই, কিন্তু তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা কারো পরামর্শ শুনবেন না। আপনার ছবিগুলোর তো একদিকে তো শিল্পমূল্য রয়েছেই, আরেকদিকে আমরা খেয়াল করি যে এক ধরনের ঐতিহাসিক মূল্যও রয়েছে। আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, এমন আরও কত ছবি, কত মানুষের আপনি ছবি তুলেছেন। সেদিকে আমরা যাব, সেই আলোচনায় যাব, কিন্তু একটু আলোচনাটা করে নিই আপনার সাম্প্রতিক ঘটনা নিয়ে। আপনার যতবারই আমি কোনো এক্সিবিশন দেখেছি, মনে হয়েছে যে এই তো নাসির আলী মামুনের সব ছবি বোধহয় দেখা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি সম্প্রতি করলেন হলো দুই কবিকে নিয়ে যেই এক্সিবিশনটা করলেন, আমাদের আল মাহমুদ এবং কবি শামসুর রহমানের। এই ছবি দেখে হঠাৎ মনে হলো এই ছবি এতদিন কোথায় ছিল, এরকম বোধ হয়। তো আপনার কি এরকম আরও আছে? আগে একটু এটা সম্পর্কে একটু শুনে নিই, এই এক্সিবিশনটা সম্পর্কে শুনে নিই। একক প্রদর্শনী করা যায় অন্তত আরও 50 জনকে নিয়ে, যেমন নাম বলি কয়েকজনের: মৌলানা ভাসানী, কামরুল হাসান, ডক্টর কাজী মোতাহার হোসেন, হুমায়ুন আহমেদকে নিয়ে অবশ্য একবার করেছি আমি, জসিমউদ্দিন, এরকম আরো অনেক, এরকম 50 জন। মানে এক একজনের একক করা যাবে, এক একজনকে নিয়ে এক্সিবিশন করা যাবে। সেগুলো আমার আয়ু আছে কিনা, আমার সময় আছে কিনা, ওয়াক্ত আছে কিনা, আমি নিজেই জানি না। আপনার জন্য শুভকামনা রইল। একটু এই এক্সিবিশনটা সম্পর্কে শুনতে চাই, যেটা শেষ হলো। মানে শামসুর রহমান আল মাহমুদের সঙ্গে আমার গভীর আত্মিক সম্পর্ক ছিল নানা কারণে। শামসুর রহমানকে আমি চিনি সরাসরি যোগাযোগ 1973 সাল থেকে, ছবিও তুলেছে ওই সময় থেকে। একই সময় কিন্তু আল মাহমুদের সাথে আমার যোগাযোগ 73 সালে, এবং 74 সালের
একসঙ্গে থানায় ছিলেন আপনারা? হ্যাঁ, এটা বলি একটু। ৭৪ সালের ২৪শে জানুয়ারি রাইট। আমি আল মাহমুদের বাসায় ৩৬৬ উত্তর শাহজাহানপুরে আমি ছবি তুলতে গেলাম। সেদিন তার একটা এমনি একটা ছবি যখন তুললাম 120 বক্স ক্যামেরায়, ঘরের মধ্যে অন্ধকার ছিল, ফ্ল্যাশে উনি চায়ের কাপ চুমুক দিচ্ছিল, সঙ্গে একটা অ্যানালগ টেলিফোন সাদা রঙের, আর একটা পাইপ ছিল। এই ছবি কোনোদিন প্রিন্ট করি নাই। এইবার এই নেগেটিভ পেয়ে প্রিন্ট করার পরে দেখি যে এই ছবি আমি কোনো দিনই প্রকাশিত না। এইরকম অনেক ছবি ছিল এবং তার চেহারার মধ্যে এক ধরনের দুশ্চিন্তা, অথচ তার বয়স তখন কত কম। সেই ৭৪ সালের ২৪শে জানুয়ারি, ঠিক তার ১.৫ মাস পরে কবি আল মাহমুদ উনি কারাগারে গেলেন। তাকে পুলিশ ধরলো, রাত্রে ২:৩০টার সময় রমনা থানায় নিয়ে আসলো। ওই দিন সন্ধ্যার সময় আমাকেও ধরলো রক্ষী বাহিনী, ক্যাপ্টেন মনসুর আলী, হোম মিনিস্টারের বাড়ির সামনে। আমার সঙ্গে 120 বক্স ক্যামেরা ছিল। রমনা থানায় গিয়ে তার সঙ্গেই দেখা। পরের দিন গেলাম আমরা কেন্দ্রীয় কারাগারে। সে আরেক ইতিহাস, আরেক পর্ব। ওইটা একটু বলেন যে আপনার সাথে কথা হয়েছিল। এবং আমার যতটুকু আমি জানি এই পর্যন্ত যে এই স্বাধীন বাংলাদেশে আমি প্রথম আলোকচিত্র শিল্পী যিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। আর কারো নাম মনে হয় যে কেউ বলতে পারবে না। পুলিশ ধরেছে, হয়তো থানায় নিয়ে গেছে, পিটিয়েছে, অত্যাচার করেছে, কিন্তু কেন্দ্রীয় কারাগারে গেছে এরকম একজনের নাম বলা যাবে না। একটু বলেন যে রক্ষী বাহিনী আপনাকে কেন ধরলো? রক্ষী বাহিনী কেন ধরলো এটা রক্ষী বাহিনী জানে। আমি তো জাসদের মিটিং থেকে আসম আব্দুর রব, মেজর জলিল এবং জাসদের অন্যান্য নেতা ছিলেন, তারা একটা মিছিলের নেতৃত্ব দিয়ে পল্টন ময়দান থেকে, পল্টন ময়দানে ছবি তুলতে গেলাম। তখন শুনলাম যে তারা মিছিল করে একটা স্মারকলিপি দিবে ক্যাপ্টেন মনসুর আলী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে, তার কাছে। কিন্তু যখন আসলাম আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে, তখন অনেক হাজার হাজার জাসদ কর্মী, উত্তেজিত সবাই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ছিলেন না। ইট পাটকেল মারা হলো বাড়ির দিকে এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে চারিদিকে ঘেরাও করা অবস্থা এবং গুলির আওয়াজ হচ্ছে। সেই গুলি কিন্তু ফাঁকা আওয়াজ না, আকাশের দিকে না, এবং শোলের দিকে লক্ষ্য করে সেই জলপাই রঙের গাড়ি, জলপাই রঙের পোশাক রক্ষী বাহিনী, তারা গুলি শুরু করলো। এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে ওই প্রথম কোনো রাজনৈতিক মিটিংয়ে, রাজনৈতিক কোনো জনসভা এবং কর্মসূচিতে এইরকম ম্যাসিভ একটা আক্রমণ। তো জেলে গেলাম, জেলে গিয়ে দেখলাম যে হাজার হাজার জাসদের কর্মী, জেলখানায় কোনো জায়গা নাই। হাঁস মুরগি ভেড়া ছাগল যেরকম থাকে জেলখানায় ওই রকম, মানে এত এত কর্মী। তো পুলিশ হিমশিম খাচ্ছিল যে আমাদের কোথায় নিয়ে রাখবে। আল মাহমুদের কারণে, যেহেতু আল মাহমুদ সম্পাদক, কবি, নাম করা কবি তখনই, যদিও ওই সময় টাওয়ারিং ফিগার কবিতার আরও আছেন জসিমউদ্দিন এবং আরও কেউ কেউ জীবিত, তারপরও আল মাহমুদ শামসুর রহমান তো তখন বড় কবি। সম্ভবত আমার যা মনে হয় আল মাহমুদের কারণে আমাদের কয়েকজনকে নিয়ে ওল্ড হাজত নামে একটা কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকলি, জেলখানায় প্রথম বাঁ দিকে যে কারাগারটা, ওইটা বলে ওল্ড হাজত, ওইখানে নিয়ে দেখলাম যে ওইটা সুন্দর, কিন্তু ওইটা আলাদা ঘেরাও করা। আবার সেই জায়গায় আমরা ছিলাম। আমাদের ওইটার ভিতরে একটা বড়ই গাছ ছিল, একটাই গাছ, আর কোনো গাছ ছিল না। সেই বড়ই গাছের পাতা আমরা যখন শুকনো পাতা পড়তো, সেই পাতা আমরা এরকম গুঁড়ি করে রোদে দিয়ে গুঁড়ি করে আমরা গরম পানি দিয়ে চায়ের মতো খেতাম। এখন যেমন চা পাওয়া যায় গাছের পাতার ফুলের সারা পৃথিবীতে শয়ে শয়ে প্রকারের চা, তখন আমরা তো এটা জানতাম না, কিন্তু আমাদের চায়ের নেশা ছিল যাদের, আমার ছিল না, কিন্তু আমি খেতাম, যে পানিটা খাওয়া যেত। আল মাহমুদ থাকার কারণে সেখানে মাঝে মাঝে জেলার আসতো, যেটা জেল কোডে কোনো নিয়ম নাই যে জেলার আসামিদের সঙ্গে যেয়ে দেখা করবে, জেলখানার ভিতরে আসতো না। প্রয়োজনে পুলিশরা আসতো, সুনির্দিষ্ট পুলিশ যারা, কিন্তু জেলার সিভিল ড্রেসে আসতো। তিনি কবি শামসুর রহমান এবং আল মাহমুদের কবিতা পড়তেন, তাদের অনুরাগী ছিলেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি যেতেনও। এই জেলার হলো রাজশাহীর সন্তান, তার নামও শামসুর রহমান। ইনি সিভিল ড্রেসে এসে আল মাহমুদের সাথে কানে কানে কথা বলতেন। আল মাহমুদ কি বলেছিলেন, তিনি কি বলেছিলেন, তিনি পরে আল মাহমুদ আমাদের বলেছিলেন যে তিনি জানতে চাইছেন যে আপনাদের আমি কি করতে পারি সেবা, আমি তো আপনাদের বের করতে পারবো না, মুক্ত করতে পারবো না, এটা তো রাষ্ট্রপ্রধান জানে ভালো। আল মাহমুদ তখন বলেছিলেন, দেখেন এই যে ছেলেগুলো আমাকে দেখায়, যে ছেলেটা কিন্তু কিছুই জানে না, ও জাসদের কেউ না, ও ফটোগ্রাফার, ও বিখ্যাত লেখক শিল্পীদের পোর্ট্রেট করে, ওকে ধরে নিয়ে আসছেন কিসের জন্য, ওকে ছেড়ে দেন। তখন উনি নাকি বলছিলেন যে এটা তো আমার হাতে নাই,
কবি আপনি বলেন আর কি করতে পারি। তিনি তখন বললেন যে এদের একটু ভালো খেতে দেওয়ার ব্যবস্থা করেন। তখন আমাদেরকে একটু ভালো খাওয়ার, ভালো ডাল, একটা রুটি বেশি, আটা রুটি এবং ডাব দিতেন। আমরা আমাদেরকে অসুস্থ দেখিয়ে ডাব, সেই ডাব আমরা ব্যবহার করতাম। পানি তো খেতাম আমরা, একটা ডাব হয়তো আমরা ছিলাম ওখানে মাত্র 16 কি 17 জন, 16-17, এর বেশি হবে না, সব তরুণ। আমার বয়সী বোধহয় সবচেয়ে কম, আর একটা ছেলে ছিল ওর বয়সও আমার মতোই, 18, 19, 20, আমার 21 ছিল তখন। 21 তো তরুণই আমি আসলে। একদম। এবং ঢাকা কলেজে তখন আমি বিএ ক্লাসে পড়ি, কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করে গেছি। তো সেই জায়গায় এই যে ডাব পেতাম, ডাবটা আমরা প্রপার ইউজ করতাম, ডাবটা খেতাম এবং কাটাতাম এমনভাবে যে গোল একটা বলের মতো, ডাবের দুই পাশেই কাটাতাম। তারপরে ফুটা করে আঙ্গুল দিয়ে, ফুটা করার কিছু ছিল না ওখানে, তো চাকু দাও টাও কিচ্ছু দিত না, কিন্তু জেলারই ডাবটা ছেঁচে দিত। পরে আমরা বললাম যে দুই পাশে কেটে দেন যাতে গোল দেখায়। কেন? আমরা ফুটবল খেলবো। বলে না না না, এটা করা যাবে না, যদি পা ভেঙে যায় আমার চাকরি চলে যাবে। আমরা ওইটা দিয়ে ফুটবল খেলতাম, আমাদের নখ উঠে যেত, পা ছুলে যেত, আমরা আনন্দের সাথে হাসতে হাসতে খেলতাম। আল মাহমুদ মাঝে মাঝে রেফারি হতেন, আর মাঝে মাঝে চিৎকার দিতেন, তো তোমার আঙ্গুল ফুলে গেছে, তোমার পা রক্ত বেরোচ্ছে। পরোয়া করতাম না, ওই যে আনন্দ। এবং জেলখানার মধ্যে আকাশের দিকে তাকাতাম, চোখে পানি চলে আসতো, শার্ট ভিজে যেত, বুক ভিজে যেত, কারণ আমার তো বয়স কম। আমি ভাবতাম যে আমি বোধহয় জেলখানার থেকে আর মুক্তি পাবো না। আকাশ দেখি ঢাকার, সেখানে দেখি যে বড় বড় দাঁড় কাক যাচ্ছে, ঈগল যাচ্ছে, অনেক পাখি উড়ে যাচ্ছে। এবং রাজধানী ঢাকায় তখন অনেক ঘোড়ার গাড়ি চলতো, পুরনো ঢাকায় তো এটা। ঘোড়ার গাড়ির আওয়াজ পেতাম, ঘোড়ার আওয়াজ পেতাম, ঘোড়ার খুরের আওয়াজ পেতাম, চাকার আওয়াজ পেতাম, এবং রিক্সা ঘন্টা ধ্বনির আওয়াজ পেতাম। অনেক রিক্সা চলছে, আর বাস পপ পপ ওই যে বাইরে দিয়ে রাবারের একটা হর্ন থাকতো। এগুলা কিন্তু ওরা তখন ভাবতাম, হায় রে, এরা মুক্ত, এরা মা বাবার সাথে থাকে, পরিবারের সাথে থাকে, প্রিয়জনদের সাথে দেখা হয়। আর আমি কিসের মধ্যে এসে পড়লাম 21 বছর বয়সে, কোনো বিনা বিচারে, কোনো রাজনীতিও করি না। একটা ক্যামেরা ছিল আমার হাতে, যখন মারে আমাকে, রক্ষী হয়নি, পিটাচ্ছে, মারতে মারতে আমি মাটিতে পড়ে যাই, তখন ওরা মারার সুযোগ পায় না, লম্বা লম্বা তো সব, তখন পা দিয়ে, মানে বুটের দিয়ে এইসব জায়গায় রানের উপরে, মানে ওইরকম করলে কোনো মানুষ বাঁচার কথা না। তারপর তো ক্যামেরাটা নিয়ে গেল, ক্যামেরাটা রমনা থানার ওসি নিয়ে গেল, সে বিসিএস পাশ করা ইংরেজির একজন মানুষ। তিনি বলছিলেন যে আমি বুঝতে পারছি আপনাকে দেখে আপনি একেবারে নিরপরাধ, আপনি যখনই মুক্ত হয়ে আসবেন আপনি চিন্তা করবেন না, আমি ক্যামেরাটা রেখে দিব, ওইটা আপনি পাবেন। এই আর জেলখানার মধ্যে আল মাহমুদ লেখালেখির জন্য কাগজ করতেন, কিন্তু কাগজ পেতেন না। আমি যখন মুক্ত হয়ে আসলাম, তখন একটা খাতা, স্কুলের যে খাতা, সেটার বোধহয় 2 আনা দাম ছিল, ওটা দিয়েছিলাম, উনি কাজে লাগিয়েছিলেন। এই যে তুমি বললা যে আপনার প্রদর্শনী, এই খাতাটা ওই প্রদর্শনীর মধ্যে ছিল। ওটার মধ্যে উনি কবিতা লিখেছিলেন জেলখানায় 74-75 সালে, এবং মায়াবী পর্দা দুলে ওঠো, মায়াবী পর্দা দুলে ওঠো, এবং জেলখানার জীবনের কাহিনী ওখানে আছে। ওইটা একটা উপন্যাসের মতো, কথা শিল্পের মতো কবিতাগুলো। চড়ুই পাখি বাইরের থেকে আসছে, মুক্ত জায়গার থেকে খড়কুটো নিয়ে, জেলখানার ভিতরে আমাদের সেলের মধ্যেই, যেখান দিয়ে ওই যে ভেন্টিলেশন, সেখানে বাসা বানাচ্ছে। তখন আল মাহমুদ এগুলো দেখেছেন, এবং তিনি আরেকটা জিনিস দেখেন না, অনেক কিছু তার কবিতার মধ্যে। আমি কবিতাগুলো পড়ার পরে, বই বাড়ার পরে আমি বলেছিলাম যে আপনি আরেকটা জিনিস দেখেছেন জেলখানায়, আর কিছু? বলা যে না, আর তো কিচ্ছু না। আমি বললাম যে সিলিংয়ে থাকে। বলে না তো। আমি বললাম যে ব্রিটিশ আমলের প্রায় কয়েকশো বছর আগের লোহার এরকম ইউ শেপের আংটা, যেটার মধ্যে ফ্যান ছিল এখানে তখন, পরে ফ্যান খুলে নিয়ে গেছে, কারণ ওই ব্রিটিশ আমলে এই জেলখানা ছিল ফার্স্ট ক্লাস ছিল, পরে সেকেন্ড ক্লাস করা হয়, তারপরে অনেক সাধারণ কয়েদিদের বুঝে শুনে ঢুকায়, কিন্তু ফ্যানটা ওরা খুলে নিয়ে যায় যে নির্যাতিত হোক, ওরা গরমে কষ্ট পাক। তা আমি বললাম যে ওই ফ্যান দেখে দেখে অনেকে আত্মহত্যার কথা চিন্তা করতো, যে জেল জীবনের চাইতে আত্মহত্যা করা ভালো। তখন দড়ি খুঁজতো, এমনকি এরকম হয়েছে কম্বল ছিঁড়ে, কম্বল পানিতে ভিজিয়ে ওই জায়গায়, মানে লাট্টু খেলার মতো, লাট্টু খেললে যে একটা এম থাকে না, যে এরকম মেরে লাট্টুর উপরে যেয়ে লাগবে, লাটিম খেলায়, যাতে ওইখানে নাকি ঢুকে যেত এরকম মারতে মারতে, এইরকম এম। আরেক দিক ধরে টেনে কিভাবে করতে জানি না, গলায় ফাঁস দিয়ে মারা গেছে, এরকম কাহিনীও জেলখানায় যে শুনলাম।
আমি বললাম যে ওইটা আমি প্রায়ই দেখতাম, এটা যে ওইটা দিয়ে কি করা যায়। আল মাহমুদ ভাই বললো যে তুমি এত সংবেদনশীল, তুমি তো কবি রে। আর শামসুর রহমান, তাকেও অনেকবার ইগনাইট করে, আর অনেক কবি সাহিত্যিকদের, আমি যখন মুক্ত হয়ে আসলাম, শামসুর রহমান কিন্তু আল মাহমুদের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন, এবং সেখানে অনুঘটক আমিও ছিলাম। ওই যে শামসুর রহমান জেলার, তিনি সাহায্য করেছিলেন। তো শামসুর রহমান এবং আল মাহমুদ 40 মিনিট তারা একসাথে ছিলেন, মাত্র 7-8 মিনিট তারা কথা বলতে পেরেছিলেন, বাকি সময় দুইজনে এইভাবে হাত ধরেছিলেন, এবং দুইজনের চোখ অশ্রু সজল। সেই দৃশ্য আমি দেখি নাই, কারণ আমাকে ওই সময় জেলে আর ঢুকতে দেয় নাই, তরুণ ছিলাম বলে ওই বয়সে। কিন্তু পরে শুনেছিলাম যে তারা কি কথোপকথন হয়েছিল। এই যে দুই কবি পরে কিন্তু আমাকে বই উৎসর্গ করলো। শামসুর রহমান 2004 সালে ক্যামেরার কবি নাসির আলী মামুনকে, আর আল মাহমুদ 2000 সম্ভবত 11 সালে কৃত দাসীর হাসি, তার একটা ছোট্ট উপন্যাস, সেই উপন্যাসটা একই কথা বলে উৎসর্গ করলেন। নানা কারণে তাদের প্রতি আমার এক ধরনের ঋণ এবং কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার শেষ নাই। সেই ঋণ শোধ করার জন্য আমি দুই কবির উপরে প্রদর্শনী করলাম আলিয়াস ফ্রাসাসের সাম্প্রতিককালে। প্রদর্শনীর নাম ছিল আল মাহমুদ শামসুর রহমান, দ্য লাইফ অফ পোয়েট্রি। এটা বহু মানুষজন এসে দেখছে। ওই যে পাণ্ডুলিপিটার কথা বললাম, ওইটা কিউরেটিং করে এখানে এক্সিবিট ছিল। আপনি বললেন যে আল মাহমুদকে শামসুর রহমান দেখতেও গিয়েছেন, তারা হাতে হাত রেখে অনেকক্ষণ ছিলেন, কিন্তু আমরা কিন্তু এক ধরনের মনে হতো যে দুজনের মধ্যে যেন এক ধরনের দ্বন্দ্ব আছে, একটা প্রতিযোগিতা ছিল, বা এক ধরনের মানে কি বলে, মানে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, এরকম কি কখনো আসলে কি ছিল? হ্যাঁ, এরকম ছিল, কিন্তু দ্বন্দ্ব ঠিক না। এই যে তুমি যে কথাটা বললা প্রতিদ্বন্দ্বী, এইটা কিন্তু হয় একই সময়ে বা সমকালে কোনো একটা দেশে বা একই শহরে একই বিষয়ে দুইজন যদি কবিতায় যে লেখে, শামসুর রহমান মনে করতো আমি বড়, আল মাহমুদ মনে করতো আমি বড়, এরকম হতেই পারে। কিন্তু তাদের যে বৈষম্য, বৈরিতা এবং বিভাজনটা তৈরি আমরাই করেছিলাম। তার তৎকালীন সময়ে যারা কবি ছিলেন, শামসুর রহমানের খুবই ঘনিষ্ঠ জন ছিলেন যারা, তারাই কিন্তু এই বিভাজন তৈরি করেছিলেন ইচ্ছা করে, এবং এই রাজনীতিটা তারা না করলেই পারতেন। এটা থেকে যে উত্তাপটা বেরিয়েছিল বাংলা ভাষায়, বাংলাদেশের কবিতা এবং তাদের অনুরাগীদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে, আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছিল, এটা কিন্তু এক ধরনের নেগেটিভ প্রভাব ফেলেছিল আমাদের মধ্যে। আমরা ভাবতাম যে কেন এরকম তাদের মধ্যে বৈষম্য। ঠিক আছে, দুইজনকেই বড় কবি মনে করে, এটা করতেই পারে, কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা হয় না, যোগাযোগ হয় না, টেলিফোনেও কথা হতো না। এরকম একটা পরিস্থিতিতে আমি তখন ঠিক করলাম যে দুই কবির কিভাবে একসাথে ছবি তোলা যায়। 1985 সালে সেই সুযোগ আসলো। শামসুর রহমান এবং আল মাহমুদ কলকাতা শহরে একটা কবি সম্মেলনে তারা গেলেন, সঙ্গে আমিও ছিলাম, উপস্থিত ছিলাম, এবং আরও কবিরা ছিল। তখন আমি সুযোগ খুঁজছিলাম যে দুইজনের একসাথে, কিন্তু দেখলাম যে প্রায় অনুষ্ঠানেই দুইজন আলাদা থাকে। এটা লক্ষ্য করলেন শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় এবং আয়োজকরা। কিন্তু আমি একটা অনুষ্ঠানে গিয়ে তাদের দুজনকে আমি বললাম যে একটা ছবি তোলার সুযোগ দেন রহমান ভাই এবং মাহমুদ ভাই, আপনাদের পিঠাপিঠি ছবিটাতে দেখবা যে দুইজন কিন্তু সহাস্যে একটা অনুষ্ঠানে, এবং খাবারের একটা অনুষ্ঠানও ছিল সেদিন, মানে দুপুরের লাঞ্চ ছিল। বিচারপতি বিসি বসাকের বাসায় বিরাট আয়োজন। শামসুর রহমান গ্লাস হাতে, আল মাহমুদের হাতে একটা পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, নিউজ ছাপা হয়েছিল ওদিন, আর সিগারেট হাতে, কিন্তু দুইজন সহাস্যে এবং পিঠে। এই যে দুজনের সাথে সম্পর্ক থাকার কারণেই তারা এই ছবিটা আমাকে তুলতে দিয়েছিলেন। তারা জানতেন যে এই ছবি আমি কি করব এবং কি কারণে আমি তুলেছি, এই আমার এই ভিতরের বিষয়টা তারা বুঝতে পেরেছিলেন। ইন্টারভিউ তো করলেন আপনি। তারপরে দুজনের একসাথে আমি ভাবলাম যে কেন তারা বিচ্ছিন্ন, যেটা বই বেরোলো, এটা তো আমি জানতাম কেন বিচ্ছিন্ন, কারা এই বিচ্ছিন্নটা ঘটিয়েছিল, সংগঠিত করেছিল, কিন্তু তাদের মুখ থেকে জানার জন্য। এক, আর দুই, ইতিমধ্যে শামসুর রহমান এবং আল মাহমুদের আত্মজীবনী বেরিয়ে গেছে। শামসুর রহমানের কালোয় ধুলোয় লেখা, কালের ধুলোয় মাখা, এবং আল মাহমুদের যেভাবে বেড়ে উঠি। তারপরে আল মাহমুদের আরও আত্মজীবনী বেরিয়েছে, মোটা দ্বিতীয় খণ্ড। ওর মধ্যে তারা দুই কবি যা লেখেন নাই, যা বর্ণনা করেন নাই, যেসব ঘটনা তারা সামনে আনেননি, সেই সব প্রশ্ন আমি
করার জন্য আমি তৈরি হলাম এবং তাদের বিচ্ছিন্নতা জানার জন্য। দুইজনকে একসাথে করতে 4 বছর লেগেছিল, একজন রাজি হলে আরেকজন হতো না, এই পরিস্থিতি। তারপরে যাই হোক 31শে অক্টোবর 2004 সালে রাজি করালাম। আল মাহমুদকে গুলশান থেকে নিয়ে গেলাম শামসুর রহমানের 3/1 শ্যামলীর বাসায়। যখন বাসায় আমরা ঢুকছিলাম ওই সময় রোজার দিন ছিল। শামসুর রহমান তার বেডরুমের মধ্যে চেয়ারে বসা, আমরা উপরে চলে গেলাম। আল মাহমুদ যখন হাত বাড়িয়ে দিলেন, শামসুর রহমান তখন এরকম দ্বিধা করতে করতে হ্যান্ডশেক করলেন এবং থতমত একটা অবস্থা। কারণ শামসুর রহমান ভেবেছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের ভাষাই বলছে, চোখের ভাষা বলছে যে আমি হয়তো নিয়ে যাব না বা আল মাহমুদ রাজি হবে না, কিন্তু আমি চুপ করে নিয়ে আসছি। আসার সময় আর ফোন দেই নেই, চলে আসছি তার বাসায়। তো আমরা বসলাম, বসার সাথে সাথে আমার টেপ রেকর্ডার অন করলাম। আমি তো কি বলবো, কি প্রশ্ন আমার মুখস্থ আসে, একটার পর একটা প্রশ্ন করলাম। এইভাবে প্রায় 3.5 ঘন্টা সেদিন একটা ইন্টারভিউ করলাম। তারা অনেক কথা বললেন কি কারণে বিচ্ছিন্ন, এবং আল মাহমুদ বারে বারে এবং কয়েকবার সেই ইন্টারভিউর মধ্যে বললেন যে আমি তো শামসুর রহমানকে বড় কবি মনে করি এবং তিনি কোনো কবিতা লিখেছেন সেই কবিতা আমি পড়িনি, এমন ঘটনা হয়নি। সে অনেক বড় কবি, আমার চেয়ে বড় কবি। আবার শামসুর রহমানকে জিজ্ঞেস করলাম যে আপনি আল মাহমুদ সম্পর্কে কোনো সময় লিখেছেন? বলে যে না, লিখিনি, আমি পড়েছি তার কবিতা, সে তো ভালো কবি। আর কিছু বলবেন তার সম্পর্কে? না, সে ভালো লেখে। এই ধরনের শামসুর রহমান বললেন। আল মাহমুদ তখন বললেন হেসে হেসে, পাশে বসা, আমি কিন্তু শামসুর রহমানকে নিয়ে কবিতার জন্য বহুদূর গ্রন্থে দেখবো একটা গদ্য আছে। আমি বললাম আমি পড়েছি, সেইটার মধ্যে শামসুর রহমান নিয়ে আমি লিখেছি। অথচ শামসুর রহমানের যারা বন্ধু, জিল্লুর রহমান সিদ্দিকী, রশিদ করিম, খান সরওয়ার মুর্শিদ এবং আরও অনেকে যারা, শহীদ কাদরি, তারা কিন্তু তার সম্পর্কে তাকে বুঝতেই পারে নাই, তার সম্পর্কে ওই রকম একটি বাক্য তারা লিখতে পারে নাই তার সম্পর্কে। আমি কিন্তু লিখেছি, কিন্তু শামসুর রহমান আমার সম্পর্কে একটা শব্দও লেখেন নাই। শামসুর রহমান তখন চুপ। এই যে দুই কবির যে মধ্যে যে এক ধরনের উত্তাপ লক্ষ্য করলাম, তখন আমার খুবই মায়া লাগলো দুজনের প্রতি। আমি আসলেও বিশ্বাস করি দুই কবি অত্যন্ত সিনসিয়ার মানুষ হিসেবে, অনেক উঁচু মানের মানুষ, আল মাহমুদ এবং শামসুর রহমান। তাদের দুইজনকে আমি শ্রদ্ধা করি। সেদিন আমি প্রতিজ্ঞা করলাম মনে মনে, তাদের উপর আমি একটা বই করব। সেই বই 2009 সালে বের হলো, তফাৎ ও সাক্ষাৎ। তো তখন শামসুর রহমান প্রয়াত, আল মাহমুদ সেই বইটা দেখে বলেছিলেন যে তুমি বাংলা ভাষা এবং সাহিত্যে বড় একটা কাজ করলে। রবীন্দ্রনাথ এবং নজরুল নিয়ে যে বইটা যে বিভাজন হয়েছিল, সেটা নিয়ে 2-4টা কথাবার্তা এদিক ওদিক বলে, কিন্তু কোনো সুনির্দিষ্ট ঘটনার বই নিয়ে তাদের একসাথে কোনো ছবি নাই। যেই কাজটা তুমি করলে, এটা একটা বড় কাজ তুমি করলে। এই অ্যাপ্রিসিয়েশনটা আমি তার কাছ থেকে পেয়েছি। এবং আমি এখনও মনে করি যে শামসুর রহমান আল মাহমুদ নিয়ে যেই সাংঘর্ষিক পরিস্থিতি, মানসিক সাংঘর্ষিক পরিস্থিতি এবং বিভাজন, এটা আরও অনেক দিন এটা জারি থাকবে নানা কারণে। এবং আমি মনে করি শামসুর রহমান আল মাহমুদ এই প্রসঙ্গটি যাতে মীমাংসিত না হয়, অমীমাংসিত থাকে, এটাই হলো মানে আর্ট ক্রিটিকের বা ইসের কাজ। আসলে এইটা চলতে থাকলে আল মাহমুদ এবং শামসুর রহমান নিয়ে অনেকেই কাজ করবে, আগ্রহী হবে, যে তাদের চর্চা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। আপনার এত মানে কি বলবো, এত বিস্তৃত বর্ণাঢ্য জীবন, আমরা আসলে কোন একটা বিষয় দিয়ে আসলে এক একটা পডকাস্ট করার কথা আর কি। তো আমি জানি না আমি কতটুকু পারবো। আপনার ছবিতে ফিরি। মকবুল চৌধুরী নির্মাতা, উনি আপনাকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছেন, মামুন, ইন প্রেইজ অফ শ্যাডোস। ওটার একটা রিভিউ আমি লেখার সুযোগ হয়েছিল আমার। সেখানে আমি লিখেছিলাম যে আপনার ছবি বিষয়ে, যে এই যে অন্ধকারের মধ্যে যে আলো ছায়া মানুষের মুখ, এটা যেন মনে হয় যেন কালো পাথরে আলোর ছেনি দিয়ে খোদাই করে একটা ভাস্কর্য বের করার মতন মনে হয় আমার কাছে ব্যক্তিগতভাবে। অন্যের কি মনে হয় আমি জানি না। আপনি এরকম এই যে মানুষের যে ছবি তুলেছেন, আমি যদি একটু ফিরি, যে এই মুন্সিয়ানাটা, মানে এটা কি ক্যামেরার খুব কি দরকার, মানে খুব দামি ক্যামেরা কি লাগে না কি কালে, একটু আমাদের নতুন প্রজন্মের জন্য যদি আপনি কিছু বলেন এই বিষয়ে। মানে এত এত নান্দনিক ছবি, কিন্তু সেটা কি দিয়া হয় আসলে? নতুন প্রজন্ম আমার চেয়ে ভালো জানে, কারণ তারা সত্যি সত্যি অনেক তথ্য জানে। তাদের
মুশকিলটা হলো যে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ের সঙ্গে তারা খুব বেশি দিন বসবাস করে না, একটু অস্থির, কিন্তু তারা অনেক কিছু জানে, তারা অনেক জ্ঞান তাদের, এবং ভালো কাজও করে বাংলাদেশের নতুন প্রজন্ম ফটোগ্রাফিতেও। আমি যেটা বলতে চাই যে এই যে কেমিস্ট্রি আমার সাদা এবং কালো নিয়ে খেলা করা, এটা আসলে তাদের নানান মুহূর্ত বন্দি করার একটা কৌশল, এক। আর দুই হলো তাদের চেহারার একটা ভূগোল আছে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, প্রত্যেকটা দেশের যেমন ভূগোল আলাদা, কোনোটার সাথে কোনোটা মিলবে না, এমনকি এরিয়াল ভিউ নিলেও মিলে না, একদমই মিলে না, কালারে মিলে না, সাইজে মিলে না, আয়তনেও মিলে না। যেটা বলতে চাই সেরকম একটা মানুষের, প্রত্যেকটা মানুষের চেহারার ভূগোল আলাদা, সেটা যেটা আমরা দেখি চাক্ষুষ। আরেকটা মানুষের কিন্তু ভূগোল আছে, সেটা তার মনের ভিতরে, সেইটাও কিন্তু দেখা যায়, সেটা দেখার একটা চাবি লাগে, সেই চাবিটা প্রত্যেকটা মানুষের হার্ট ডিস্ক, এই হৃদয়টা আছে, হৃদয়ের ডিস্কের মধ্যে একটা চাবি থাকে, সেই চাবিটা যদি কেউ ধরতে পারে এবং সেই চাবিটা দিয়ে খুলতে পারে, তাহলে যেই মানুষটিকে সে তার ক্যামেরার সামনে বসাবে, সে যা চাইবে সেই মুহূর্ত সে দান করবে। আমি যখন ক্যামেরার সামনে, এটা আমি জানি না কিভাবে আসলো, এই ঐশ্বরিক জিনিসটা কিভাবে পাইছি আমি জানি না, এটা কি ওহী নাজিল হয়েছে, না এরকম না, আসলে করতে করতে হয়ে গেছে। আমি যখন ক্যামেরার সামনে ধরি, তখন পৃথিবীর সবচেয়ে স্মার্ট এবং চৌকস আলোকচিত্র শিল্পী আমি হয়ে যাই, এবং যার ছবি তুলি তিনি যতই নক্ষত্র মানব হোক, তার চিত্ত কখনোই স্বাভাবিক থাকে না, তিনি অন্যরকম হয়ে যান, তাকে আমি মেসমেরাইজ করি। আমি এইটা বলি আমার ভাষায় যে আমি তাকে অধিকার করে ফেলি। এই কারণেই করি যে আমি আলো ছায়ার খেলা তখন আমি খেলার চেষ্টা করি, তার যা মুহূর্ত তিনি দান করেন, এবং তিনি বুঝতে পারেন আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে সে কী চায়, সে সেই মুহূর্তই দান করে। যেমন অনেককে আমি জীবনে প্রথম যখন দেখি, আগে কোনো দিন দেখি নাই, তার আগে আমি তার চেহারার ইতিহাসটা বুঝতে চেষ্টা করি, তাকে আমি অনুসরণ করার চেষ্টা করি মনে মনে, যে কিভাবে তার ছবিটা আমি আমার ক্যামেরার মধ্যে আঁকবো, তাকে কীভাবে স্থাপন করব, একটা স্কাল্পচার মনে করে তাকে কোন জায়গায় স্থাপন করব, জানালার পাশে, না ঘরের ভিতরে, নাকি অন্য কোনো জায়গায়, সেইটা আমি মনে মনে, যখন আমি তার সামনে ক্যামেরা হাজির হই, তখন দেখি যে আমি যা চিন্তা করেছি অনেকটা সেইভাবেই সে মুহূর্ত দান করছে, একটা স্থবির বিষয়ের মতো এবং একটা জীবন্ত বিষয়ের মতো। এই যে দুইটা বিষয় নিয়ে, মানসিক বিষয় নিয়ে যে জীবন্ত একটা জিনিসের আমি স্টাডি, আমি যেটা বললাম যে স্থাপত্য বা ভাস্কর্য, আসলে তো ওগুলোর তো কোনো প্রাণ নাই, কিন্তু আবার প্রাণও আছে ওগুলোর মধ্যে। যারা বোদ্ধা দর্শক তারা কিন্তু প্রাণ দেখতে পায়। জয়নুল আবেদিনের একটা ভাস্কর্য চারুকলায় আপনি গেলে দেখবেন যে তার চোখ দুটো নড়ছে, স্মিত একটু হাসি, তার চুলটা বাতাসে উড়ে যাচ্ছে বাতাসের সঙ্গে সঙ্গে, কাজে কারণ আপনি বোদ্ধা একজন দর্শক, আপনি তার প্রাণটা দেখতে পাচ্ছেন। সেই রকম একটা মানুষ যখন স্থবির হয়ে বসে আছে আমার ক্যামেরার সামনে, তখন আমি তাকে নানাভাবে তার সঙ্গে খেলা করি, কথোপকথন করি, এবং নানা মুহূর্ত সে আমাকে দান করে। এই রকম যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করবে, অনেকে এই জিনিসটা ধরতে পারে না। এই জিনিসটা যে ধরতে না পারবে, যেমন আরেকটা জিনিস আছে ইতিহাসে, আরেকটা জিনিস বলি না, আরেকটা কেমিস্ট্রি আছে, সেইটা হলো যেই আলোকচিত্র শিল্পী তার সমসাময়িক কালের ইতিহাস, সংস্কৃতি, তার জাতির আবহাওয়া, নদ নদী এবং মানুষের মন, এগুলি যে ধরতে না পারবে, বুঝতে না পারবে, এবং ইতিহাসের ইশারা যে আসলে বুঝতে না পারবে, সে কোনোদিনও বড় দৃশ্যশিল্পী বা আলোকচিত্র শিল্পী হওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। বিশেষ করে সে যদি পোর্ট্রেট ফটোগ্রাফি করে, সে যদি ল্যান্ডস্কেপ করে, তাহলে হয়তো এগুলি বোঝার দরকার নেই। আবার আছো ল্যান্ডস্কেপেরও কিন্তু একটা মন আছে, ওইটাও বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে। এইটা যদি এইটার সঙ্গে যদি তার মিতালি, তার যদি ভালোবাসা, তার যদি আদান প্রদান, সেই সুসম্পর্ক না থাকে, তাহলে ল্যান্ডস্কেপ অবশ্যই ভালো করতে পারবে না। আপনি কি এই জন্যই বলেছেন যে সবচেয়ে বুদ্ধিমানরাই পোর্ট্রেট ফটোগ্রাফি করে? হ্যাঁ, সবচেয়ে বুদ্ধিমান যারা, তারাই কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারে, কারণ ওই দেশের আবহাওয়া, নদ নদী, আমার দেশের এবং আমার দেশের ইতিহাস, সংস্কৃতি, সব কিছু একটা ব্লেন্ড করেই তো একটা ফটোগ্রাফারের জন্ম হয় আসলে। আমার যে সময়, যেটা বললাম যে আমি ৭১-এর মুক্তিযুদ্ধের সময় শুরু করলাম, তারপর ৭২ সালে যারা আমাদের যারা আইকন, শিল্প, সাহিত্য, সঙ্গীত, রাজনীতি, মুক্তিযুদ্ধ, এমনকি অর্থনীতি, চিকিৎসাবিদ্যা,
স্থাপত্য, মাজার ইসলাম সাহেবের ছবি তুললাম আমি সেই 70-এর দশকে। এই সমস্ত মানুষের সমাবেশ আমার ছবির মধ্যে আমি কীভাবে ঘটালাম, সেটা তো এটার জন্য। এবং ক্যামেরার সামনে যখন আমি আসি, এইসব বিখ্যাত মানুষরা, আইকনরা, এবং তারা টর্চ বিয়ারাররা, তারা অনেকটা আমার কাছে মানে সমর্পিত হন। এটা পজিটিভ অর্থে বললাম, আত্মসমর্পণ করেন না, সমর্পিত হন, যে আমি যা চাই তা তারা বুঝতে পারেন। সেই উপহার তারা আমাকে দান করেন, মুহূর্ত দান করেন। এবং আমি মনে করি যে আমার জাতির আগে, 70-এর দশকের আগে আমার জাতির কোনো মুখচ্ছবির ইতিহাসের কোনো আলোকচিত্র শিল্পী ছিল না। আমি হলো এই বাংলাদেশে প্রথম আমার জাতির মুখচ্ছবির ইতিহাসের সবচেয়ে বড় কলাকার, এবং এখন পর্যন্ত আমি সরব। রাইট। আপনি তো প্রচুর ব্যক্তিত্বের, আপনি দেশের কয়েকজনের নাম বললেন। আমরা জানি যে আপনি প্রায় 40 জন নোবেল লরিয়েটের, 48 জন হয়ে গেছে। আচ্ছা, আমি লাস্ট জানতাম যে 38-এর মতো। তো এত মানে মানুষ, আমি তো এতগুলার গল্প, এক একটার তো এক একটা গল্প, এই ছবি তোলা, তাই না? আমি কয়েকজনের নাম বলবো, আপনি কয়েকজনের ছবি তোলার গল্প আমাকে বলবেন আমাদের দর্শকদের জন্য। সেটা হলো গিয়ে মাদার তেরেসা, ঢাকায় এসেছিলেন। মাদার তেরেসা, আপনি তাকে পেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার পরে শান্তিতে। তিনি কলকাতা থেকে ঢাকায় আসবেন, এটা আগেই জানতাম, এবং জেনেছিলাম যে তিনি তেজগাঁয়ে একটা চার্চে উঠবেন এবং সেখান থেকে পুরনো ঢাকায় যাবেন। মিশনারিজ অফ চ্যারিটি, তার নিজের প্রতিষ্ঠান, যেটা কলকাতায় আছে এবং বাংলাদেশের পুরনো ঢাকায় সেটা আছে বা ছিল শাখা। তখন আমি তেজগাঁয় গেলাম। তেজগাঁয় গিয়ে যখন শুনলাম যে উনি একটা চার্চের মধ্যে আছে, যে পুরনো চার্চ, রকলি হাতের ডান পাশে, কিন্তু কোনোভাবেই সেই চার্চের দরজার ভিতর দিয়ে যেতে পারছিলাম না, যে বিরাট উঁচু লোহার দরজা। সেই ফাঁক দিয়ে দেখলাম যে নানরা আসা যাওয়া, সবাই খুব অস্থির, দৌড়াদৌড়ি, কিন্তু মাদার তেরেসার গলাও শুনতে পাচ্ছি, তিনি কথা বলছেন। আমি তখন ওই গেটের সামনে দাঁড়ানো। এমন সময় আসলেন ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নাজিমুদ্দিন মস্তান ভাই, তিনি একটা ইন্টারভিউ নিতে চান। আমি বললাম যে আপনার সাথে যোগাযোগ, বলে না যোগাযোগ নেই, আমি আসলাম, যোগাযোগের তো কোনো সূত্র পাই নাই, আজকে তাকে পেতেই হবে আমার। তা আমি বললাম যে আমরা একসাথে থাকি। এই সময় দেখলাম যে একজন নান এসে উঁকি মারলো, তার 1 মিনিটের মধ্যে, এরকম প্রায় আমরা 40 মিনিটের মধ্যে দাঁড়ানো। এরপরে 2টা নান দরজা খুলে দিল, 6-7 জন নান তাকে এরকম ঘেরাও করে, একটা মাইক্রোবাস, সাদা মাইক্রোবাস দাঁড়ানো। তো বুঝলাম ওইটাতে উনি উঠবেন। আমাদের সাথে কোনো কথা কিন্তু বললেন না। আমরা বললাম যে ছবি তুলতে চাই। উনি মাদার তেরেসা কোনো তোয়াক্কা না করে উনি এত দ্রুত হাঁটলেন, তখন তাকে মনে হলো যে তার বয়স 25 বছর 30 বছর এইরকম চলে যাচ্ছেন। আমি তখন মাইক্রোবাসের সামনে রাস্তা আটকালাম। মাদার তেরেসা খুব বিরক্ত, বললো যে আমি এখন যাব ইসলামপুরে, ওইখানে অনেক ছোট ছোট এতিম বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে, তুমি কি তাদের ক্ষতি করতে চাও? আমাকে কেন আটকালে? ঠিক আছে, নাজিমুদ্দিন মোস্তান ভাই ধরলো যে আপনি 1 মিনিট সময় দেন। উনি বললো না, আমি 5 মিনিট সময় দিব, এর মধ্যে তোমরা কাজ সারবে। উনি খুব বিরক্ত হয়ে ভিতরে গট করে ঢুকে গেল। আমরা তার পিছিয়ে পিছিয়ে ওখানে যেয়ে যখন বসলাম, একটা স্কুল ঘর, বেঞ্চ, সেই স্কুল ঘরের মধ্যে অল্প আলো, কিন্তু 2টা জানালা একটু দূরে দূরে। মাদার তেরেসা আমার দিকে তাকিয়ে বললো যে তুমি যে আমাকে আটকালে, তুমি কি তার জন্য ক্ষমা প্রার্থী না? আমি মনে মনে বললাম, আমি তাকে বললাম যে হ্যাঁ, আমি ক্ষমা প্রার্থী, আমি এরকম কুর্নিশ করে আমি খুব মাপ চাইলাম অত্যন্ত বিনয়ের সঙ্গে। এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে উনি বুঝলো যে এ তো আমার কাছে পরাভূত হয়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু মনে মনে একই সঙ্গে বললাম যে আপনার মুহূর্ত ধরার জন্য আমি আসছি, সেইটা আমার প্রধান কাজ। আগামী প্রজন্মের কাছে আপনার মুহূর্ত, আপনি বাংলাদেশে এসে আপনার চোখ কেমন ছিল, আপনার মুখের ভঙ্গিটা কেমন ছিল। তারপরে তো উনি নাজিমুদ্দিন মস্তান ভাই ইন্টারভিউ করা শুরু করলেন ইত্তেফাকের জন্য। আর আমি 120 বক্স ক্যামেরা, 120 ফিল্ম, আকফা ফিল্ম ভিতরে, 100 AS-এর আলো কম ছিল। মাদার তেরেসা ওই সময় হঠাৎ করে ওই জানলা দিয়ে কথা বলতে বলতে একটা ফাঁকে কয়েক সেকেন্ড তাকালেন, অনেক দূরে তাকালেন, যেটাকে আমরা ফটোগ্রাফি ভাষায় বলি ইনফিনিটি, অনিঃশেষ একটা দিকে, দূরের একটা অন্যরকম একটা পরিস্থিতি। ওই ছবিটা আমি ধরলাম। তারপর হাত নাড়িয়ে কথা বলছেন, গালে হাত দিচ্ছেন, এরকম করছেন। আমি সেই ছবি তুলেই যাচ্ছি। তারপর যখন বেরিয়ে যাচ্ছিলেন, ওই সময় আমি কয়েকটা ছবি তুললাম নানদের নিয়ে। নানরাও খুব বিরক্ত, আমাকে এরকম
মানে সরিয়ে ধাক্কা দিয়ে দিচ্ছিলেন, সরে হ্যাঁ। যেতে বলছে। গাড়িতে উঠলেন উনি, হুম, আমি আবারও ক্ষমা চাইলাম। তারপরে তো মাদার তেরেসার একটা রিসেপশনে 4 দিন ছিলেন, 4 দিনই প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে আমি গিয়েছি। রাতে একটা রিসেপশন, দেখো যে ওই রিসেপশনের মধ্যে সমস্ত প্রেস হুম, ফটোগ্রাফার, হুম, হুম। সেটা হলো কাকরাইলের যে বড় চার্চ, ওই চার্চের ভিতরে সেই একই দৃশ্য দেখলাম, যে পিছন দিকের ব্যানার এবং মাইক্রোফোন নিয়ে আমি ডানে বায়ে চলে গেলাম। এবং এমন কিছু মুহূর্ত উনি তখন বলছিলেন যে দেখো কলকাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্লেন এসে বোমা মারছে, বোমা মারছে। কলকাতায় তখন ব্ল্যাক আউট। এটা 42-43 সালের কথা বলছেন। তখন একটা বাচ্চা তার বাবাকে নিয়ে আসছে, হাতে একটা এরকম কৌটা টিনের। তখন মাদার তেরেসার যে তার যে ছোট ছোট শিশুদের নিয়ে থাকেন তিনি, এবং কুষ্ঠরোগীদের যে চিকিৎসা করেন, ছোট ছোট বাচ্চাদের দুধ ছিল না, চিনি ছিল না, বাচ্চাদের জন্য বিশেষ করে উনি তো সেবা করতেন, সেবক, মানবতার সেবক। একটা বাচ্চা স্কুল পড়ে, ক্লাস 4-এ, সে একটা কৌটা নিয়ে আসছে। হুম, তো হুম। বাবা বলতেছে যে আপনাকে, আপনার বাচ্চারা এখানে দুধ পায় না, তবে দুধ খাওয়ার জন্য চিনি নাই, ও প্রত্যেক দিন ওর যে দুধ খায়, দুধ জমাতে পারে নাই, কিন্তু দুধ খাওয়ার সঙ্গে ও চিনি খায় নাই অনেক দিন, এই যে 1 কৌটা ভর্তি এই চিনি ও জমিয়েছে, আপনাকে দিবে বলে। বাহ, মাদার তেরেসা বললো যে এর চাইতে বড় বড় পুরস্কার কি আছে? বড় দান, বড় আর কি হতে পারে। বলে যে এই রকম আমার জীবনে বহুবার ঘটেছে। বলে আমি ওইটা নিলাম, বাচ্চাটাকে আমি একেবারে জড়িয়ে ধরলাম। হুম, বলে যে এইরকম ঘটনা বারে বারে, যখন উনি বলছিল তখন ওনার চোখ বন্ধ, এইভাবে যখন, তখন চোখ বন্ধ অবস্থায় তার মুখের আরতি ভাঁজগুলা, মুখের রেখা, বলি রেখাগুলো, এমন সব বাক্য ওটার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে যে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময়ের বিভীষিকাময় পরিস্থিতির ওই পরিস্থিতিটা, যেটা মাদার তেরেসা বলছে তার চেহারায় মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম। আমি ক্যামেরায় ক্লিক করলাম, আমি ওই দৃশ্য ধারণ করতে 1 সেকেন্ডও দেরি করিনি। এইরকম অনেকের বেলায় এরকম হচ্ছে। প্রফেসর সালাম যখন এসছিল, হুম, হুম, নোবেল বিজ্ঞানী। বিজয়ী হুম, পদার্থবিদ, হুম। তারও এই ধরনের ছবি আমি তুলেছি বক্তৃতার মধ্যে, কিন্তু পোর্ট্রেট। উনি আমাকে আলাদা কোনো সময় দেন নাই। এইটাই আমি ভাবি যে আমি আসলে কয়টার গল্প শুনবো আপনার কাছ অনেক থেকে। গল্প। হ্যাঁ, সেটাই। অ্যালেন গিন্সবার্গ, যদিও তিনি গিন্সবার্গ নোবেল পাননি, কিন্তু খুবই বিখ্যাত কবি, খুবই বিখ্যাত। এবং আপনার সাথে অনেকদিন আপনি তার সঙ্গে আসলে ছিলেন বলা যায়। আমি নিউ ইয়র্ক নিউ শহরে ইয়র্কে। থাকতাম, হ্যাঁ, হ্যাঁ। প্রায় 5 বছর তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। 71-এ মুক্তিযুদ্ধের সময় 1971 সালে তিনি কলকাতায় আসছিলেন। হুম, হুম। তখন আমাদের শরণার্থী শিবির দেখার জন্য তিনি আসছিলেন এবং হুম, ভেবেছিলেন যে বনগাঁ বর্ডার পার হয়ে তিনি বেনাপোল দিয়ে বাংলাদেশের যশোরে আসবেন, পূর্ব পাকিস্তানে। কিন্তু তার পক্ষে আসা সম্ভব হয় নাই, তখন গোলাগুলি চলছিল, কিন্তু শরণার্থী শিবিরে উনি এসেছিলেন। হুম, পরে উনি নিউ ইয়র্কে গিয়ে একটা কবিতা লিখেছিলেন, দীর্ঘ কবিতা। একজন কবি একটা মুক্তিযুদ্ধে যা করতে পারে উনি এটা বিশাল তাই একটা ব্যাপার করেছিলেন। ছিল। সেপ্টেম্বর অন যশোর রোড, যশোর রোড। বিরাট বড় একটা কবিতা। সেই কবিতার কথা আমরা জানি। সেই গিন্সবার্গের সঙ্গে আমি নিউ ইয়র্কে যখন গেলাম 80-র দশকের মাঝামাঝি, তার সাথে যোগাযোগ হলো, তার সাথে 5 বছর আমার যোগাযোগ ছিল, হুম, এবং তার উপরও আমি কাজ করেছি। এই মুক্তিযুদ্ধটা হলো এটা ব্রিজ ছিল তার সাথে যোগাযোগ। রাইট, বাংলাদেশ বললেই তার একটা সফট কর্নার জেগে উঠতো, রাইট, একটা আকর্ষণ ছিল তার, এবং আমার সাথে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেছিল। রাইট। ছবি তোলার সময় দিত, আমাকে ছবি এঁকে দিয়েছিল, হুম। এবং বিভিন্ন অনুষ্ঠানে তার গাড়িতে তার পাশে বসে আমি গিয়েছি। গুন্টার গ্রাস গুটার গ্রাস তো বাংলাদেশে আসলো বাংলাদেশে এসেছিল, এবং 1986 আপনি সালের। তার বলা যায় যে অনেকটা তার অফিসিয়াল ফটোগ্রাফারই ছিলেন তার এখানে। না, উনার না, ঠিক মানে গুন্টার গ্রাস যখন বেলাল- আসবে তখন ঢাকার গেটেন ইনস্টিটিউটের পরিচালক পিটার জেভিটস, উনি অত্যন্ত দরদি মানুষ ছিল, বাংলাদেশের মানুষকে ভালোবাসতো। তিনি গুন্টার গ্রাসকে এখানে আনার ব্যাপারে তা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি কবি বেলাল চৌধুরী এবং বেলাল আমাকে চৌধুরী, ঠিক করেছিলেন যে আমরা গুন্টার গ্রাসকে কোনো রকম ডিস্টার্ব না করে তার সঙ্গে গাইড হিসাবে থাকবো পুরনো ঢাকা, এবং যেখানে যেখানে উনি যায় আমরা গাইড হিসাবে ছিলাম। যেহেতু পুরনো ঢাকায় আমার জন্ম, এবং কবি বেলাল চৌধুরী আমার চেয়ে বেশি জানেন পুরনো ঢাকা সম্পর্কে, আমরা দুইজন ছিলাম। গুন্টার গ্রাস মাঝে মাঝে বলতো যে ও যখন আমার ছবি তোলে তখন ও কোনো সময় বলে না যে এদিক তাকাও ওদিক তাকাও, হ্যাঁ, হ্যাঁ। এবং ডিরেকশন দেয় না। এবং আমি যখন রাস্তায় বের হই, নাসির আলী মামুন তখন ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়, ইনভিজিবল ম্যান হয়ে যায়। রাইট। ওই বইটা দেখলেও তো তাই বোঝা যায়, আপনি যেটা বইটা পরে করলেন। আমরা একটু স্টিফেন বইটার নাম হকিংসের। গুন্টার গ্রাসের ঢাকা রাইট। আবিষ্কার। স্টিফেন হকিং এর সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ। এটা তো মানে অভাবনীয় একটা ঘটনা। স্টিফেন হকিং এর সাথে দেখা হলো 2009 সালের 12ই আগস্ট। সেটা হলো
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস, যেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটা আমেরিকার সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড ছিল প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, ওইটা আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছিলেন, এবং আরও অনেক, মোট 16 জন ছিলেন, তার মধ্যে স্টিফেন হকিং একজন, এবং আরও অনেকে ছিলেন। সাউথ আফ্রিকার আর্চ বিশপ ডেসমন্ড টুটো নোবেল পুরস্কার প্রাইজ উইনার, এবং আরও অনেকে ছিলেন। 16 জনকেই দেখার সুযোগ হয়েছিল সেদিন, কিন্তু স্টিফেন হকিংকে আমি বিশেষভাবে দেখেছি। একটা পোর্ট্রেট খালি করব এই হোয়াইট হাউসের ভিতরে, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না, এত সিকিউরিটি, এসএসএফ, ওদের সিক্রেট সার্ভিস। যখন প্রেসিডেন্ট বারাক ওবামা এসে ওই রুমে ঢুকলেন, অল্প দর্শক, কিন্তু খুব, ওইটাতে শুধুমাত্র যারা সিলেক্টেড ওই অ্যাওয়ার্ড পাবে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, তাদের সঙ্গে 3-4 জন করে অতিথি এরাই, এরকম প্রায় 60-65 জন ছিলেন। তার মধ্যে আমি একজন, ডক্টর ইউনুসের মেয়ে একজন, মনিকা ইউনুস। আমি যে জায়গায় বসলাম সেটা হলো ওই অতিথি চেয়ারের পিছন দিকে, আমার ঠিক মাথার সামনে, আমার সামনে মিশেল ওবামা এসে বসলো, এবং বারাক ওবামা আসলো মাইক্রোফোনের সামনে। এত স্মার্ট, এত সুন্দরভাবে উনি প্রত্যেককে, পুরো অনুষ্ঠানটা কিন্তু উনি করলেন। কিন্তু এটা অবাক হলাম যে মানে উপস্থাপকও তিনি, আসলে উপস্থাপক, প্রত্যেকের সম্পর্কে উনি বলছেন, আবার মেডেল প্রত্যেককে পরিয়ে দিচ্ছেন। তখন আমি বারাক ওবামার 7 ফিট দূরে থেকে, আমি মিশেল ওবামার কানের পাশ দিয়ে আমি তখন তার পোর্ট্রেট করলাম। পোর্ট্রেট হয়েছে তখন, মাইক্রোফোনটা বাদ দিয়ে। স্টিফেন হকিং এর ছবি তুললাম। তারপরে হোয়াইট হাউসের ভিতরে একটা রিসেপশন ছিল, ওই রিসেপশনটা দেখলাম যে স্টিফেন হকিং আমার সামনে প্রায় 40 মিনিটের মতো। আমি স্টিফেন হকিং এর কাছে গিয়ে বললাম যে, এক্সকিউজ মি, মে আই টেক এ ফটোগ্রাফ উইথ ইউ, উইথ ডক্টর ইউনুস? সে বললো ইয়েস। ওইটা ছিল একটা আমেরিকান অ্যাকসেন্টে ব্রডকাস্টিং ভয়েসের মতো। তো ইনি সমস্ত কথা কানে শুনতেন, বুঝতে পারতেন। আমি স্টিফেন হকিং এর হাত ধরলাম, দেখলাম যে একদম হিম শীতল হাত, নরম তুলতুলে, কোনো প্রাণ নাই, কিন্তু ওনার চোখ টিক ঘুরছে, এবং এই আঙ্গুলটা টিকটিক ওই বাটনের টিপছে, কিন্তু ঘাড় ঘুরাতে পারেন না। এই একটা, ওদিন প্রথম জানলাম যে উনি তার ঘাড় ঘুরাতে পারেন না। শরীর তো অবশ, তার ঘাড়টা এদিক ওদিক ঘুরিয়ে দেন। আমি তার সাথে এইভাবে ছবি তুললাম। তার মেয়ে এসে তার ঘাড়টা ঘুরিয়ে দিলেন, এবং তার যে পোর্ট্রেট যখন করলাম, একদম আমার ক্যামেরার দিকে তাকানো এবং দাঁত বার করা, খুশি, আনন্দ। তার মেয়ে বলছেন আর সে খুবই আনন্দিত যে হোয়াইট হাউসে সে আসতে পারছে। যেই লোকের সারা পৃথিবীতে বসে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে কসমিক, এই যে সৃষ্টির জগৎ সম্পর্কে সে কিন্তু আমাদেরকে সমস্ত তথ্য দিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন। এই মানুষটিকে কাছে থেকে দেখা একটা বিশাল ব্যাপার, এটা একটা ইতিহাস আমার জীবনে। বঙ্গবন্ধুর ছবি প্রথম, বঙ্গবন্ধুর ছবি তুললাম 71-এ, 72-এ, 73-এ, 74-এ, 75-এর প্রথমে আমি তুলেছিলাম। আচ্ছা, অনেক ছবি। এবং ওই সময় একটা সুবিধা ছিল যে রাষ্ট্রপ্রধানের ছবি তোলা যেত ক্যামেরা থাকলে, আর একটু সাহস করলেই। তখন ওইরকম এসব এসএসএফ ছিল না, অত সিকিউরিটি, পুলিশ তখন নিরাপত্তা দিত, ওরা দিত ক্যামেরা থাকলে। বিশেষ করে 120 ক্যামেরা যদি থাকতো, অনেক মিটিংয়ে অ্যাক্সেস পাওয়া যেত। তখন তারা ভাবতো যে প্রেস ফটোগ্রাফার, কারণ প্রায় সব প্রেস ফটোগ্রাফাররা 120 ক্যামেরাই বেশি ব্যবহার করতো, কেউ 35 মিলিমিটার ব্যবহার করতো, কাজে ওইরকম অ্যাক্সেস পেতাম। কিন্তু বঙ্গবন্ধু সিকিউরিটিরা কিছু করতো না, কিন্তু আমাদের যারা ভাই ব্রাদাররা ছিল, মুরব্বী ফটোগ্রাফাররা ছিল, আলোকচিত্র শিল্পী, প্রেস ফটোগ্রাফার, তারাই কোনি দিয়ে ধাক্কা দিয়ে টান দিয়ে স্টেজ থেকে ফেলে দিত, এবং ডিবির লোকদের বলতো যে এর কোনো আইডি কার্ড নেই, ডিবির লোকরা এসে সরাই দিত। এটা এখনো কি করা যাবে? এরকম পরিস্থিতির মধ্যে আমি সব রাজনৈতিক নেতাদের ছবি তুলেছে। আমি বললাম না যে আমি আপনার মৌলানা ভাসানীর প্রায় সব মিটিংয়ে আমি যেতাম 67 সাল থেকে, কিন্তু ছবি তুলেছি তার ওই মুক্তিযুদ্ধের পর। না, আমি ওটা ভাবতেছিলাম যে আসলে কত প্রশ্ন যে আমি বাদ দিলাম এর মধ্যে আপনার কথা বলার মাঝখানে। আমি নিজেই খুবই খারাপ লাগছে। না, আমরা তো আরো বেশি শুনতে চাই। আপনার ফটোজিয়ামের কি অবস্থা? প্রতিবার আপনাকে এই প্রশ্নটা করতে হয়, এটা খুবই দুঃখজনক আমার জন্য। ফটোজিয়াম বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে অনিবার্য একটা নাম, অথচ এই ফটোজিয়ামের কিন্তু জন্ম হয় নাই, কিন্তু এটার কাজ শুরু হয়েছে এখন থেকে আরো 40-45 বছর আগে। এই যে বিখ্যাত মানুষদের পোর্ট্রেট, তাদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, এগুলো শুরু করলাম কবে? 77 সালে, 49 বছর আগে। যখন আমি প্রথম প্রদর্শনী করলাম বাংলা একাডেমিতে, তখন একজন দর্শক এসে লিখলেন, সব কিছু নিয়ে যেতে চাই জাদুঘরে।
তখন চট করে আমার মধ্যে বিদ্যুতায়িত হলো এই একটা লাইন দেখে যে কি ব্যাপার, উনি এটা বললো কেন। পরে দেখি যে উনি জাদুঘরের মহাপরিচালক, তাকে আমি তখন চিনতাম না। তখন আমি ভাবলাম যে আমার এই সব জিনিস যদি জাদুঘরে নেওয়া যায়, এই জাদুঘর তো আমিই করতে পারি, আমারই করা উচিত। তখন আমি এই ইমেজ বেসড ভিজুয়াল বেসড মিউজিয়াম করার জন্য লাগলাম, যে শুধু ছবি না, ছবির সঙ্গে তাদের আঁকা ছবি, ড্রয়িং, তাদের অডিও, তখন তো ভিডিও ছিল না, পরে ভিডিও আমি যুক্ত করলাম, অডিও ভিডিওর একটা বড় কালেকশন আমি নিজেই করতাম, করি এখনও। এবং তাদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, ছবি, এমনকি অনেকের পোশাক আশাক, তাদের আঁকা ছবি ডেফিনেটলি। এবং এগুলো আমি সংগ্রহ করা শুরু করলাম। এই যে ফটোজিয়াম বলছি আমি, এই ফটোজিয়াম কিন্তু প্রথম আমি নাম দিয়েছিলাম ইমেজ মিউজিয়াম। এখন তো 21 বছর আগে প্রথম আলোতে বসে একদিন আলোচনা করছি, তখন আনিসুল হক বললেন যে আপনি ফটোজিয়াম নামটা দেন, ফটো মিউজিয়াম দুইটা একসাথে। তখন আমি এইটা নিলাম, দেখলাম যে খুব ট্রিকি নাম। তা আমি এই যে ফটোগ্রাফির 200 বছরের মধ্যে যেটা আমি বললাম যে আমি 56 বছর যাবৎ সক্রিয়, এবং সামনেও আমি সক্রিয় থাকবো ইনশাল্লাহ। এই 2026 সালে আমি অন্তত ফটোজিয়ামের গোড়াপত্তনটা করতে চাই, অন্তত শুরুটা করতে চাই। এখানে আমার দরকার কি, একটা উৎসাহী এবং কৌতূহল প্রিয় একটা প্রজন্ম, যারা দৃশ্যশিল্প ভালোবাসে, যারা আমার অডিয়েন্স, যারা চায় যে ফটোজিয়াম হোক একটা ইমেজ বেসড মিউজিয়াম, যা দক্ষিণ পূর্ব এশিয়ায় একটাও নাই, এই প্রথম হতে যাচ্ছে। এই মিউজিয়ামে আলোকচিত্র, পোর্ট্রেট, হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, তাদের আঁকা ছবি, অডিও ভিজুয়ালের একটা প্রেজেন্টেশনে আমি একটা স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করব। একটা ভবনই তৈরি করার ইচ্ছা মধ্য ঢাকায়, এবং এটা খুব সম্ভব যদি, যেটা বললাম, যে কৌতূহল প্রিয় এবং যারা শিল্প, সাহিত্য, দৃশ্যশিল্প, ফটোগ্রাফি ভালোবাসে, এবং আমার এই ফটোজিয়ামের ভাবনাটা, স্বপ্নটা তারা ধারণ করে, এই ধরনের বর্ণাঢ্য ব্যক্তি, ধনিকদের প্রতিষ্ঠান, ব্যাংক এবং নানা প্রতিষ্ঠান এবং সরকার যদি এগিয়ে আসে, তাহলে এটা আগামীকালকেই উদ্বোধন করা সম্ভব। আপনি তো ঢাকার ছেলে, ঢাকা একসময় একরকম দেখেছেন আপনি, এখন কেমন দেখেন ঢাকাকে? এটা খুবই স্বাভাবিক, আগে যেমন দেখেছিলাম এখন ঢাকার চেহারা সেরকম নাই। আমি ছোটোবেলায় যখন জন্ম হয় পুরনো ঢাকায় 53 সালে মৌলভীবাজারে, তখন তো আমি দেখতে যেমন ছিলাম, আমার এই 73 বছর বয়সে এখন আমি দেখতে তো এরকম নাই আসলে। সেটা আমার যে ছবি আছে দেখলে তোমরাই বুঝতে পারবে। কাজেই ঢাকা ধীরে 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 বুড়ো হয়ে যাচ্ছে, ঢাকার নানা সমস্যা এবং ঢাকার যে জীবনযাপন, মানুষ বলছে যে এই ঢাকায় বসবাস করার অযোগ্য। এটা আমি 50 বছর আগেও শুনেছি, এখনও শুনছি। এবং বসবাসের অযোগ্য হলো ঢাকা আমার সবচেয়ে প্রিয় শহর। এই ঢাকায় আমি থাকতে চাই, এই ঢাকায় আমি মরতে চাই। এই ঢাকায় আমার যে জন্ম, শুধু তাই না, আমার 3 প্রজন্মের জন্ম ঢাকায়, আমার ছেলের জন্ম ঢাকায়, আমার 2 নাতির জন্ম ঢাকায়। কাজে আমি ঢাকাইয়া। রাইট। আর এখন ফটোগ্রাফির আপনাদের সময়ে, বা এটা তো একটা পার্থক্য তো আছেই জনাব মামুন, সেটা হলো যে যেই নিষ্ঠা, যে একাগ্রতা, যে পরিশ্রম ফটোগ্রাফির প্রতি, এবং অবশ্যই ভালোবাসা, সেইটার কি অবস্থা এখন দেখেন আপনি ফটোগ্রাফির প্রতি? যেটা আমি সবসময় বলি যে এই সময়টাই এরকম, তথ্য প্রযুক্তি মানুষকে এরকম করে ফেলেছে। কীরকম করেছে? মানুষ অস্থির, ক্যারিয়ারিস্ট, এটা খুবই স্বাভাবিক। কারণ নানা কারণে আমরা ছোট 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 দ্বীপে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়ে যাচ্ছি। তথ্য প্রযুক্তি যেমন আমাদের অনেক কিছুকে সামনে এনে দিয়েছে, এবং আমরা যা আগে দেখতে পেতাম না, শুনতে পেতাম না, বুঝতে পারতাম না, প্রশ্ন করতে পারতাম না, যেসব ইমেজ আমরা আমাদের এই যে গ্যাজেট, মোবাইল ফোনের মধ্যে একটা মহাবিশ্ববিদ্যালয়, বিরাট একটা মহাফেজখানা, বড় একটা জাদুঘর, একটা পৃথিবী ওটার মধ্যে। এইটা আমাদেরকে ধীরে 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 বিচ্ছিন্ন করে ফেলছে। আমরা মোবাইলের প্রতি এত আসক্তি, তথ্য প্রযুক্তির দিকে এত বেশি ঝুঁকে গেছি, বিশেষ করে এই যে এআই চলে আসতেছে, মানুষের কি হবে, মানুষের মেধার কি হবে, এবং মানুষের এই যে জন্ম, এটা কীরকম হবে মানুষের। তো দেখা যাচ্ছে মানুষের আগামী প্রজন্মের সময় এটা গবেষণায় আসছে যে মানুষ এই যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানুষের প্রজনন ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু নানা কারণে। আর মানুষ একই বাসায় বসবাস করে, কিন্তু একজন আরেকজনের অসুস্থ কিনা এই কিনা জানে কারা? ওই যে একটা ছোট্ট যন্ত্র, সে বলে দিচ্ছে তুমি কিন্তু অসুস্থ। এটা কেন হয়েছে? তথ্য প্রযুক্তির কারণে প্রত্যেকটা মানুষ স্বার্থপর হয়ে গেছে, ক্যারিয়ারিস্ট, যেটা বললাম যে আমি আমার
আমাকে। এবং এই যে প্রচার মাধ্যমে সে যা ইচ্ছা তাই করতে পারছে, কাজেই তার তো আর কাউকে দরকার নাই। সে হাতে টিপে টিপে সে তার নিজের ছবি, তার নিজের ব্যবসা, তার নিজের বিজ্ঞাপন, তার নিজের দর্শন, তার নিজের সাহিত্য প্রচার করছে। তাতে কি হচ্ছে, সৃষ্টিশীল যে একটা জায়গা মানুষের কোষের মধ্যে, সেটা ধীরে 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 উধাও হয়ে যাচ্ছে। ঠিক বিলুপ্ত না, উধাও হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এইরকম পৃথিবীটা আরও হয়তো 100 বছর 150 বছর চলবে। মানে ফটোগ্রাফি তো একই তো তাহলে। একই। তারপরে আবার এই যে আমি তুমি যেটা জানতে চাইছিলে, তাহলে কি আমানুল হক, নাইবুদ্দিন আহমেদ, নওজেশ আহমেদ, আনোয়ার হোসেন, মঞ্জুর আলম বেগ, গোলাম কাসেম ড্যাডি, তাদের জন্ম হবে না আগামী 100-150 বছরের মধ্যে, সেই রকম কোনো আশা দেখি না। এবং সবাই ওই যে অস্থির একটা প্রজন্ম, যারা স্থির থাকতে পারে না, বেশি দিন কোনো একটা কাজে ব্যাপৃত থাকতে পারে না, নানা কারণে ছুটছে। তো আমি যখন দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে আমি কি দেখব, যেসব ইমেজ আমি দেখব, দৃশ্য আমি দেখব, সেগুলো তো ঝাপসা ঝাপসা আমি দেখে যাচ্ছি। কাজেই সারা দুনিয়াতে মানুষ দৌড়াচ্ছে, ছুটছে কিসের জন্য? তার জীবনযাপন আরও সুন্দর করার জন্য, আরও আপগ্রেড করার জন্য, ভালো চাকরির জন্য, ভালো খাবারের জন্য, ভালো বাসস্থানের জন্য। মানুষ একটা ইউফোরিয়ার মধ্যে এখন কিন্তু গোটা বিশ্ব। আমরাও এই যে তথ্য প্রযুক্তির যে হাইওয়ে, এই হাইওয়ের মধ্যে কিন্তু বাংলাদেশও দৌড়াচ্ছে। কিন্তু আমরা যদিও একটু পিছনের দিকে আছি। এই অস্থিরতার সময় কিন্তু সৃষ্টিশীল প্রজন্ম আগের মতো জন্ম হবে না, সম্ভব না। তাহলে এটা কি হবে? 100-150 বছর হয়তো এই প্রযুক্তি চলবে। এখন তথ্য প্রযুক্তি, আগে হলো বিজ্ঞান চলাতো ইমিডিয়েট আগে, এখন তথ্য প্রযুক্তি। এই পরিস্থিতিতে সৃষ্টিশীল প্রজন্ম জন্ম হবে না। কিন্তু আমি মনে করি যে সভ্যতার জ্বর শুরু হয়েছে। মানুষের জ্বর হয়, অসুখ হয় না, 7 দিন 15 দিন 20 দিন থাকে। এটাও তাই 100-150 বছর চলবে। তারপরে আবার মানুষ নতুন করে সেই সৃষ্টিশীল জায়গায় মানুষ যাবে, কিন্তু বিজ্ঞানকে ভালোবেসে যাবে, তথ্য প্রযুক্তিকে ভালোবেসে যাবে, এবং মানুষ এটার দাস হবে না। মানুষ এই যে ভুল করবে 100-150 বছর পরে ভাববে যে আমরা তো ভুল করলাম 100-150 বছর, এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। ওই একই জায়গায় আসি, এই যে হার্ড ডিস্কের মধ্যে চাবিটা, এই চাবিটা কিন্তু আমি মার্ক জুকারবার্গকে দিব না, আমি বিল গেটসকে আমি দিব না, ইলন মাস্ককে আমি দিব না। এইটা আমার কাজে, আমার যে তথ্য প্রযুক্তির যে জ্ঞান, আমার যে সীমানা, আমার যে সাম্রাজ্য, এটা আমি আমার মানুষের জন্য, আমার সমাজের জন্য আমি আমার এই সময়টা, এই মেধাটা দিব। তখন পৃথিবীতে একটা সমতা থাকবে, সৃষ্টিশীল প্রজন্ম অনেক জন্ম হবে। তখন তারা এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যাবে। এবং এই যে ফটোগ্রাফি, এটা কোনোদিনও শেষ হবে না। সারা পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেনশন ফটোগ্রাফি, যেটা করতে সবচেয়ে দীর্ঘ সময় 700 বছর লেগেছে। প্রথমে ইবনে আল হাইতামের 11 শতাব্দীতে যে লেন্স আবিষ্কার, তারপরে আস্তে আস্তে ক্যামেরা আবিষ্কার, সেটা তিনি একটা দ্বীপে তাকে বন্দি করে রাখা হয়েছিল সুয়েজ খালের একটা নকশা করতে জন্য, যেহেতু বন্যা হতো অনেক নীল নদের। তখন মিশরের রাজা, তৎকালীন সময় মিশর সাম্রাজ্যের, মিশর তো দেশ ছিল না, সাম্রাজ্য তখন বলতো এক একটা। উনি যখন ফেল করলো, বন্যা হচ্ছে তার নকশার পরে, তখন তাকে একটা ঘরে উপরে একটা ভেন্টিলেশনের মতো ছিল। উনি মাঝে মাঝে দেখেন যে ওইখান দিয়ে পাহাড় পর্বত গাছ, সেগুলি 10 বছর আটক ছিলেন, সেগুলি উল্টা হয়ে আসছে। তখন দেখলেন যে এটা কিভাবে সম্ভব। তখন উনি দেখলেন যে এই জিনিস তো করা সম্ভব। ওই যে ক্যামেরা আবিষ্কার, পরে মিনিট ক্যামেরা, 700 বছর লাগলো এই ক্যামেরা আবিষ্কার হতে। 1826 সালে পৃথিবীর প্রথম ছবি তোলা। এগুলি ইতিহাসে আছে, নেটে আছে, এই প্রজন্ম সেগুলি সবই জানে। তো যেটা বলতে চাই, পৃথিবী যতদিন থাকবে, সভ্যতা যতদিন থাকবে, ফটোগ্রাফি, ছবি, ইমেজ, সেলফি ততদিন থাকবে। এটা কেউ উদ্ধার করতে পারবে না, বন্ধ করতে পারবে না। তাই হোক। ওই যে বললাম যে আমাদের কথা আসলে শেষ হয়নি, কিন্তু আমরা অনুষ্ঠান শেষ করব। এবং আমার নিজেরই আফসোস রয়ে গেল যে আপনাকে পেয়েও আমরা আরও ঘন্টার পর ঘন্টা কেন আড্ডা দিতে পারলাম না। তবে এটুকু আশা রাখি জনাব মামুন, সেটা হলো যে আবারও কোনো দিন আমরা আবারও বসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ চর্চার পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে। তোমাকেও ধন্যবাদ, এবং চর্চার সকলকে ধন্যবাদ, এবং আমার যারা অডিয়েন্স এবং যারা এই অনুষ্ঠান দেখছে, এই ইন্টারভিউ শুনছে, তাদেরকেও আমি আমার কৃতজ্ঞতা জানাই।